আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মাহবুবা জারিন রানা এবং মালিহা হোসাইন। দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল হলো, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক বিলোপ সহ আরও কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ও কয়েকটি ধারা বাতিল চেয়ে করা পৃথক রিটের শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন। পর্যবেক্ষণে বলা হয়, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। অধরা ইয়াসমিনের রিপোর্ট। নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশার জায়গাটি গেল 15 বছর উপেক্ষিত ছিল। বড় কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। এ সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও কয়েকটি ধারা বাতিল চেয়ে আদালতে আলাদা রিট হয়। চূড়ান্ত শুনানি শেষে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিধান বাতিল করলেন হাইকোর্ট। ফিরল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। একই সঙ্গে 142 অনুচ্ছেদ ফিরিয়ে সংবিধান সংশোধনে গণভোটের বিধান পুনর্বহাল করেন উচ্চ আদালত। মঙ্গলবার আলোচিত এই রায় ঘিরে কানায় কানায় পূর্ণ ছিল এজলাস। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। আদালত বলেন, সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান বাতিল, রহিতকরণ, স্থগিত এসব অপরাধ। সংবিধান হলো সর্বোচ্চ আইন, 7 অনুচ্ছেদ এর ধ্রুবতারা। রায়ে সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল সংক্রান্ত 7 ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়। 44 ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেওয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান ফিরে এসছে আজকের রায়ের ফলে। আদালত আরও বলেন, সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে, এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না। বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে, এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই। রায়ে সন্তুষ্ট রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এ রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে। অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় আইনের শাসন, বিচার বিভাগ ভুলণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে। সুতরাং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। 2011 সালের 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধানে শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয় এই সংশোধনীর মাধ্যমে। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। বিএনপি ও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, এখনও আছে। স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তার লেজ সরব রয়েছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের স্বার্থের জন্য যারা দলের সুনাম ও জনগণের আস্থা নষ্ট করে, তাদেরকে শক্ত হাতে দমন করার নির্দেশ দেন তারেক রহমান। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা বিএনপির কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন জাহেদ রহমান। যাবতীয় উৎপাত, যেমন বগুড়া রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত শীর্ষক বিএনপির ধারাবাহিক কর্মশালায় মঙ্গলবার অংশ নেয় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে সংস্কার বাস্তবায়ন কাজ করতে চায় বিএনপি। প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে। অনৈতিক কাজকে সমর্থন না দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে, এটি খেয়াল রাখতে হবে। অনৈতিক যেটি খারাপ কাজ, সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিপক্ষ পালিয়ে গেছে এমনটা ভেবে আত্মতুষ্টিতে থাকা যাবে না। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে, আন্তর্জাতিকভাবে। কাজে ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে।
বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, প্রিয় সহকর্মীবৃন্দ। আগামী নির্বাচন কঠিন হবে, তা উত্তরণে জনগণের সাথে থাকার আহ্বান জানান তারেক রহমান। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জাহিদ রহমান, RTV, ঢাকা। সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা কেউ একা করতে পারে না। দেশের সংস্কার হবে সংসদে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর শাহবাগে পিজি হাসপাতালে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান ও আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডেব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ থাকলে সংস্কার টিকবে না। সংস্কারের মালিকানা জনগণের। আগামী দিনে রিফর্মের যদি কোনো পরিবর্তন হতে হয়, সেটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে, কারেকশনের মাধ্যমে, ফিল্টারেশনের মাধ্যমে চলমানভাবে রিফর্ম চলতে থাকবে। রিফর্ম কারো কোনো মালিকানার কিছু নাই, রিফর্মের মালিক হচ্ছে বাংলাদেশের জন্য। কিন্তু রিফর্ম হতে হবে সংসদে, রিফর্মের গল্প আমাদের সাথে করবে না। আলোচনায় দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, সংস্কারের জন্যই সব দলের সমর্থনে 27 দফা 31 দফায় রূপ পেয়েছে। কোনো অবস্থাতেই ভাববেন না যে আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। আমাদের বক্তব্য জনগণের মালিকানা, জনগণের কাছে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ঘরে ফেরার সময় নাই। আশিকুল আলম, RTV, ঢাকা। নিরপেক্ষ নির্বাচন ছাড়া দুর্নীতি বন্ধ হবে না, তাই সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় জাতীয় পার্টি। দুপুরে গুলশানে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে এমন দাবি করেছেন দলটির নেতারা। আসন্ন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানিয়েছেন পার্টির চেয়ারম্যান GM কাদের। সারা দেশকে 2 ভাগে ভাগ করা হয়েছে দাবি করে আবারও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কার কথাও জানান তিনি। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন অনুষ্ঠানে যে সময় দরকার তা অন্তর্বর্তী সরকারকে দেওয়া উচিত। কেসের মাধ্যমে যে চাঁদাবাজি শুরু হয়েছে, এইটা যদি না থামে, এই দেশের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আছে, এটা নষ্ট হয়ে যাবে। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। যে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে, যে হানাহানির পরিবেশ তৈরি করা হয়েছে, সেই পরিবেশ সামনের দিকে দেশকে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। দেশকে ভাগ না করে একত্রিত করেন, আমরা সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। নির্বাচনের ব্যাপারে আমরা নির্বাচন করব, তার আগে আপনাদের দায়িত্ব হলো নির্বাচন করার পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, সবাইকে সমান সুযোগ দিতে হবে। প্রধান উপদেষ্টার দেওয়ার সম্ভাব্য সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগামী জাতীয় নির্বাচন ইলেকট্রনিক ভোটিং EVM পদ্ধতিতে নয়, সম্পূর্ণ ব্যালটে হবে বলেও জানান CEC। আরও জানাচ্ছেন নাজিফ ফরাইজি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেলে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছিল। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানান। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আমার গ্রামের ভোটার লিস্টে দেন তো দেখেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন, সে অনুযায়ী কমিশনের প্রস্তুতি রয়েছে। আমরা ওয়ার ফুটিং এ প্রস্তুতি নিচ্ছি। এই ভালো নির্বাচন দিতে গিয়ে যদি কোনো বিধিবিধান বা আইন কানুন পরিবর্তন করতে হয়, আমরা সেটা করে নিব। এত লোক রক্ত দিল, এটা তাদের রক্তের সাথে তো বেইমানি করা যাবে না ভাই। বিদ্যমান তালিকায় নাকি নতুন ভোটার তালিকায় নির্বাচন হবে, এমন প্রশ্নের জবাবে CEC জানান, 2 মাস পর ইসির হাতে নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা কোনো নির্ধারণ করবো না। আমরা যে ন্যায্যতার ভিত্তিতে যেখানে দেখি যে মোটিভেটেড ওয়েতে করা হয়েছে, সেখানে আমরা হাত দেব এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা এটা ফিক্স করব
আমাদের কাছে তো অতীতের রেকর্ড তো আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ ব্যালটে হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না, আমাদের চিন্তা তাই। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানান AMM নাসির উদ্দিন। ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত 16 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে প্রসিকিউশনকে আরও 2 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালো, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আমু মেনন ইনু সহ ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী সহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণহত্যায় অভিযুক্তরা তাদের আইনজীবীর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। গণহত্যার পাশাপাশি 16 বছরের ফ্যাসিবাদী শাসনে অপহরণ, গুম, খুনের ঘটনায় সরকার গঠিত গুম কমিশনের আংশিক রিপোর্ট আদালতে পেশ করে প্রসিকিউশন। শেখ হাসিনাকে সমস্ত অপরাধের নিউক্লিয়াস আখ্যা দিয়ে অপরাধের পরিধির ব্যাপকতা তুলে ধরেন তারা। তদন্তের সময় বাড়ানোর পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি জানাতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে, সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। ওবায়দুল কাদের কিভাবে গ্রেপ্তার এড়িয়ে দেশ থেকে পালালো, আইনশৃঙ্খলা বাহিনীকে 2 সপ্তাহের মধ্যে তা ব্যাখ্যা করতে বলেন ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। এদিন ট্রাইব্যুনালে 3টি আবেদন জমা দেন তৌফিক ইলাহি ও ফারুক খানের আইনজীবী। কপি অফ এলিগেশন এবং প্রাথমিক অভিযোগনামা এক বিষয় না। অরণ্য গফুর, RTV, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা প্রায় 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। শরীয়ত খানের রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের $5 বিলিয়ন লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। রুল জারির 2 দিন পরই এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুদক। আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের 8 প্রকল্পে 21,000 কোটি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 59,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। এসব দুর্নীতিতে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। 10,76,548 টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দণ্ডবিধির 109 ধারায় একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে 626 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও 2টি মামলা হয়। তার নিজ নামে 18,29,10,882 কোটি টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত
অর্থ ভোগ করা মানুষের 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 12,25,33,778 টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। শরীয়ত খান, RTV, ঢাকা। 2026 সালের 30 জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করবে কমিশন। এ ব্যাপারে তারা কাজ করছে বলে জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। রফিকুল ইসলামের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্বাচনের সময় নিয়ে সরকার স্পষ্ট রোডম্যাপ দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছে। ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের। কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন বলে জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে সেই প্রস্তুতির কাজটা নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এবং তারা সময় সময় আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছে। তো নির্বাচনের একদম যদি দিনক্ষণ জানতে চান তাহলে এই বিষয়ে আসলে আপনাদের সবার উচিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা। নির্বাচনের সময় বাড়বে কিনা তা জাতীয় ঐক্যমত এবং সংস্কারের উপর নির্ভর করবে বলেও জানান তিনি। সেই ঐক্যমত কমিশনে যে 6টি সংস্কার কমিশন করা হয়েছিল তাদের চেয়ারম্যানরা থাকবেন, তারা আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে। নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতিতে নিমজ্জিত শিক্ষা খাত বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। এই খাতকে দুর্নীতিমুক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশের স্টুডেন্টরা পৃথিবীর যে কোনো স্টুডেন্টের সাথে কম্পিটিশনে পেরে উঠতে পারে বা তাদের চেয়ে বেটার হয়, এটা আমাদের বিয়ে। মিশরে অনুষ্ঠিত দুদিনব্যাপী D8 সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দিবাগত রাত 1টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ত্যাগ করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অপর অনুষ্ঠানে তিনি জানান ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়ে সরকার অবগত ছিল না। শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে ইন্টারপোলকে আবারও অবহিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহিদ রহমানের রিপোর্ট। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে নিজ দপ্তরে উপদেষ্টা বলেন 5 সদস্যের তদন্ত কমিটিতে সাবেক সামরিক কর্মকর্তাদের আধিক্য থাকবে। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় অংশ নেন উপদেষ্টা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশত্যাগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশ্নের জবাব দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ অব্যাহত আছে। উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারে ধরি নাই। আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল, ওনার আত্মীয় স্বজনের 16টা MP ছিল, উনি কিন্তু আগে সব কটারই ভাগাই দিয়েছে। হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাব। জাহিদ রহমান, RTV, ঢাকা। সরকারি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য পরীক্ষা পদ্ধতিরও প্রস্তাব কমিশনের। জনপ্রশাসন সচিব বলেছেন দুর্নীতি করে সরকার কর্মকর্তারা কেউ পার পাবে না। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে।
জবাবদিহিমূলক দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অক্টোবরে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। দায়িত্বের পর থেকে বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করে কমিশন। এরই অংশ হিসেবে সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ সময় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনা সহ সংস্কারে নানা প্রস্তাব দেয় সাংবাদিকরা। মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সাথে সরকারি কর্মকর্তাদের বৈরী সম্পর্ক পারিবারিক শিক্ষাকে দায়ী করে সংস্কার কমিশনের প্রধান বলেন, এখন থেকে পরীক্ষা ছাড়া পদোন্নতি না দেওয়ার সুপারিশ হচ্ছে। ফ্যামিলিতে হয়তো এই ধরনের চর্চাও হচ্ছে না, যে কারণে এই পরিস্থিতি, তার মানে একটা অবক্ষয় যেটা হয়েছে এটা সার্বিক অবক্ষয় হয়েছে। বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না, কোথাও থাকবে না। বিগত 15 বছরে সংসদ সদস্যদের সুপারিশে ডিসি ইউএনও নিয়োগ হয়েছে এমন মন্তব্য করে কমিশন প্রধান বলেন, চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বাতিলের জন্য সুপারিশ হয়েছে। আগের কালচারটা হয়ে গেছিল এই 15 বছরে, এই ধরাধরি করা, লোকাল এমপিকে ধরে এমপি তখন তদবির করে আমার ওসি এড়ে নিতে হবে, আমার ইউএনও অমুকের দিতে হবে। যাওয়াটা এবং নেওয়াটা দুইটার মধ্যেই হলো অসৎ উদ্দেশ্য। এ সময় সরকারি কর্মকর্তারা ঘুষ দাবি করলে জনগণকে তাৎক্ষণিক প্রতিহত করার কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল, পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হইতো। 5ই আগস্টের পরে থেকে এটা শেষ। দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা পার পেয়েছে এটা কম, যেমন সর্বশেষ এই যে আপনার ছাগল মতিউর, সেও পড়ে গেল, এবং পলাতক রৌফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিনের মধ্যে দেখবেন সেও আসতেছে। বিলাল হোসেন, RTV, ঢাকা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ইউরোপের ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর, রাজধানীতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র। সুইডিশ দূতাবাসের মাধ্যমে ঢাকা থেকেই পাওয়া যাবে শেনজেন ভিসা, ফলে সহজেই ভ্রমণ করা যাবে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড সহ বিভিন্ন দেশে। বিস্তারিত মাহিন আরাফাতের ডেস্ক রিপোর্টে। পর্যটকদের কাছে ভ্রমণের আকর্ষণীয় গন্তব্য ইউরোপ। সমৃদ্ধ ইতিহাস, আধুনিক সভ্যতা আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে এই মহাদেশ। একসময় ইউরোপের ভিসা প্রাপ্তি বেশ কঠিন হলেও এখন যেন হাতের মুঠোয়। বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড সহ 8টি দেশের ভিসা পাওয়া যাচ্ছে ঢাকায় বসে। গেল 10ই ডিসেম্বর এই কার্যক্রম শুরু করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। ভিএফএস গ্লোবাল সুইডিশ দূতাবাসের সহায়তায় শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে, যা আগামী 17 ডিসেম্বর থেকে কার্যকর হবে। এর মাধ্যমে ঢাকা থেকে ইউরোপের ভিসা প্রসেসিং করা যাবে। নির্দিষ্ট সার্ভিস চার্জ দিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে। সর্বজনীন ছুটি ছাড়া প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। এর মাধ্যমে উচ্চশিক্ষা, ব্যবসা বা ভ্রমণে সহজ হবে ইউরোপ যাত্রা। মাহিন আরাফাত, RTV। আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের শিক্ষার সুযোগ এবং ধাত্রীবিদ্যা পেশায় প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে 20 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করল বিকাশ। সকালে রাজধানীর আদাবরে এক অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ব্র্যাক জেমস ফ্রি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথের সাথে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এই বৃত্তি প্রদান কর্মসূচির উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে 1 বছরের জন্য টিউশন ফি প্রদান করবে দেশের অন্যতম আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অফিসার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ফি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর লরা রেখেনবাক। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইগর কেলিভ।
মঙ্গলবার রাজধানী মস্কোর রাইজেন্সকি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাইরে নিহত হন তিনি। প্রাণ হারিয়েছেন তার সহকারীও। আইগর যখন একটি আবাসিক ব্লক থেকে বের হচ্ছিলেন তখন হঠাৎই একটি স্কুটারে লুকানো বোমা বিস্ফোরিত হয়। রাশিয়ার তদন্ত কমিটি বলছে আইগর ও তার সহকারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। গতকালই রাশিয়ার বিশেষ বাহিনীর এই প্রধানকে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগে অভিযুক্ত করে কিয়েভ। ফিলিস্তিনের গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এসব হামলায় গাজায় নতুন করে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে শুধু বেইত হানুনের এক স্কুলে হামলায় 43 জনের মৃত্যু হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো 45,028 জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। তারা নিজেদের হামলাকে সফল দাবি করেছে, কিন্তু ইসরায়েলের দাবি তাদের সীমান্তে ঢোকার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। খেলার খবর। সিরিজ জয়ের মিশন নিয়ে 3 ম্যাচ টি-20-র দ্বিতীয়টিতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নোজভ্যাল গ্রাউন্ডে ম্যাচ শুরু ভোর 6টায়। সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় টি-20-তে প্রথম ম্যাচের আত্মবিশ্বাসটা কাজে লাগাতে চায় টিম টাইগার্স। আর সমতায় ফিরতে ওয়েস্ট ইন্ডিজও জয়ের বিকল্প ভাবছে না এই ম্যাচে। নাজমুস সাকিবের রিপোর্ট। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল যতটা এগিয়ে টি-20-তে ততটা নয়। চলতি সিরিজের আগে ক্যারিবিয়াতে হারের সমীকরণই তার প্রমাণ। সেন্ট ভিনসেন্টে প্রথম টি-20-তে দুবারের সীমিত ওভারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়ে সে বৃত্ত ভেঙেছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে জয়ের পর দলের আত্মবিশ্বাসও ঊর্ধ্বমুখী। সেই ছন্দ ধরে রেখে এবার সিরিজ জয়ের আশা দলের মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেনের। যেহেতু এখন আমরা 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। টি-20 স্পেশালিস্ট ওরা অনেক ভালো, সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বছরের শেষ টি-20 সিরিজটা হাতছাড়া না করে স্বস্তিতে বছরের ইতি টানতে চায় ক্যারিবীয়রা। নাজমুস সাকিব, RTV। এনসিএল টি-20-তে আলাদা জয় পেয়েছে রংপুর, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা মহানগর। সিলেট একাডেমি মাঠে বরিশালকে 7 উইকেটে হারিয়েছে রংপুর। আগে ব্যাট করতে নেমে 108 রানে থামে বরিশাল। জবাবে খেলতে নেমে 2 ওভার 1 বল বাকি থাকতে 3 উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর বিভাগ। আরেক ম্যাচে ঢাকাকে 21 রানে হারিয়েছে খুলনা। টস হেরে ব্যাট করতে নেমে 3 উইকেটে 180 রান করে খুলনা বিভাগ। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে 4 উইকেটে 159 রান করে ঢাকা। এদিকে রাজশাহীকে 4 রানে হারিয়েছে চট্টগ্রাম ও জমজমাট লড়াইয়ের পর সিলেটের বিপক্ষে 1 রানে জয় তুলে নিয়েছে ঢাকা মহানগর। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।